নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আমরা বাজেট নিয়ে। কারণ বাজেটে আজকে অনেক রকম অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমাদের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, তিনি বাজেট অ্যানাউন্সমেন্ট করেছেন 2025-26 অর্থবর্ষের জন্য। তো এই বাজেটে কোথায় কি হলো সেটা আমরা আজকে এই ভিডিও থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। সব থেকে একটা যেটা বড় জিনিস যেটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে 12 লাখ ইনকাম যারা করবে সারা বছরে তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। তো এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন আছে। কারণ 12 লাখ অবধি ইনকাম করলে কোনো ট্যাক্স দিতে হবে না, তারপরেও আবার বিভিন্ন রকম স্ল্যাব দিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্সের জন্য। মানে 0 থেকে 4 লাখ 0%, 4 থেকে 8 লাখ 5%, তো এরকম বিভিন্ন রকম কিন্তু স্ল্যাব দিয়ে রেখেছে। তো এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে আশা করা যাবে যে আমরা সম্পূর্ণ যারা কনফিউজড আছি, পুরো ব্যাপারটা বুঝতে পারছি না, তো তারা বুঝতেও পারবে যে পুরো ব্যাপারটা কি। 12 লাখ টাকা ইনকাম করবে এবং কারা কারা এটার জন্য অ্যাপ্লিকেবল, এই 12 লাখ টাকা ইনকাম করে 0% ট্যাক্স দেওয়ার জন্য। তো সবটাই আমি বলবো। তারপরে আলোচনা করব যে এই বাজেট থেকে আমাদের শেয়ার মার্কেটের কোন কোন সেক্টরগুলো উজ্জীবিত হতে পারে, বা আগামী দিনে তাদের যারা ইনভেস্টার বা সেই সব সেক্টরগুলো যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর ইনভেস্টার যারা, তাদের কিভাবে লাভ হতে পারে। তো আজকে এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ আমরা সারাদিনে আজকে নিফটি ফিফটি বা সেন্সেক্সের অনেক উপর নিচ আমরা দেখলাম। সকালবেলা যখন অবধি বাজেট, মানে 11টার আগে পর্যন্ত বাজেট যখন অ্যানাউন্সমেন্ট হয়নি তখন পর্যন্ত তো অনেক উপরে ছিল। তারপরে আলটিমেটলি নিফটি ফিফটি কিন্তু নেগেটিভে ক্লোজ হয়েছে, মানে -26 পয়েন্ট নিফটি ফিফটি ক্লোজ হয়েছে। আর সেন্সেক্স মাইনাস হয়েও কিন্তু শেষের দিকে এসে 5.39 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। তো এটা কেন হলো সেটাও আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে স্যাটারডে ছিল, অন্যান্য সপ্তাহে স্যাটারডে কিন্তু মার্কেট বন্ধ থাকে, কিন্তু যেহেতু বাজেট অধিবেশন ছিল তো যার জন্য আজকে মার্কেট কিন্তু খোলা ছিল। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টা ট্যাক্সের ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। প্লাস কোন কোন সেক্টরগুলো আগামী দিনে এই বাজেট থেকে বেনিফিটেড হতে পারে, বা আমরা শেয়ার মার্কেটে যারা আছি যুক্ত তারা কিভাবে বেনিফিটেড হতে পারি সেই ব্যাপারটা জেনে নেব। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিওগুলো থাকে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে। যেটা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স যে ছাড় দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যারা চাকরিপ্রাপ্ত, তারা যে ধরো কেউ মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে সারা বছরে তার ইনকাম করে 12 মাসে 12 লক্ষ টাকা। তো 12 লাখ টাকা পর্যন্ত যদি কেউ ইনকাম করে তাহলে কিন্তু তাদের জিরো ট্যাক্স দিতে হবে, মানে তাকে কোনো রকম কোনো 1 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি কেউ 12 লাখের জায়গায় 14 লাখ বা 15 লাখ ইনকাম করে তখন কিন্তু সে ওই ট্যাক্স স্ল্যাবের আওতায় চলে আসবে। মানে কিরকম আমি তোমাদেরকে বলে দিই। প্রথম যে 0 থেকে 4 লাখ, তার জন্য কোনো ট্যাক্স তাকে দিতে হবে না। যখন সে 12 লাখ টাকার উপরে ইনকাম করবে তখন, আমি তাদের ক্ষেত্রে বলছি, কিন্তু 0 থেকে 4 লাখ টাকা যারা ইনকাম করবে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। 4 থেকে 8 লাখ টাকার যে স্ল্যাবটা থাকবে তখন তাকে সেই স্ল্যাবের জন্য, মানে 4 থেকে 8 লাখ টাকার জন্য 5% ট্যাক্স দিতে হবে। মানে হচ্ছে 4 লক্ষ টাকার জন্য 5% তাকে ট্যাক্স দিতে হবে। মানে ওই 20,000 টাকা মতো থাকে ওই 8 লাখ, মানে 4 থেকে 8 লাখ, মানে টোটাল 4 লক্ষ টাকার জন্য ওই 20,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তারপর হচ্ছে 8 থেকে 12 লাখ টাকার জন্য ট্যাক্স দিতে হবে 10%, মানে সেই 4 লাখ, মানে আগে ছিল 20,000 টাকা 4 থেকে 8 লাখের জন্য, এবার হয়ে গেল সেটা 40,000 টাকা, যেহেতু 10%, 20 + 40 টোটাল তাকে 60,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। তারপরে 12 থেকে 16 লাখ টাকার যারা ইনকাম করছে তাদের জন্য দিতে হবে 15% ইনকাম ট্যাক্স, মানে সেই 4 লাখ টাকার 4 লাখ টাকা, মানে 60,000 তো আগের হয়ে গেল। তারপরে যে 4 লাখ টাকা আছে তার 15% যেটা আসবে, সেই 15% আগের যে 60,000 টাকা ইনকাম ট্যাক্স আছে সেটার সাথে আবার অ্যাড হয়ে যাবে। তো এরকম করে করে কিন্তু তাকে ইনকাম ট্যাক্সটা দিতে হবে। এবং 16 থেকে 20 লাখ টাকার জন্য দিতে হবে 20%, এবং 20 থেকে 24 লাখের জন্য দিতে হবে তাকে 25%, আর 24 লাখের ওপরে 30% মতো তাকে ট্যাক্স দিতে হবে। মানে এরকম ওই যে প্রত্যেক 4 লাখে যেরকম যেরকম স্ল্যাব আছে সেরকম করে কিন্তু পার্সেন্টেজটা বাড়তে থাকবে। তো সেই রকমই হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে যারা বেশি ইনকাম করে তাদের তো, মানে বলবো যে কি বলবো, তাদের তো হয়েই গেল, তাদের তো মানে বিভিন্ন রকম স্ল্যাবে পড়ে পড়ে তাদের ট্যাক্স দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। শুধু রইল পড়ে যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে বা নর্মাল চাকরি বাকরি করে, যাদের প্যাকেজ হচ্ছে 7 থেকে 8 লাখ 10 লাখ টাকার মধ্যে, তাদের এটা কিন্তু খুব তারা বেনিফিটেড হবে। কিন্তু আর একটা কথা বলে দিই বন্ধুরা, ট্যাক্স আমাদের কিন্তু দু রকম আছে। একটা ইনকাম ট্যাক্স যারা স্যালারিড এমপ্লয়,
এই ইনকাম ট্যাক্সটা তাদের জন্যই যারা হচ্ছে স্যালারিড এমপ্লয়, বছরে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করছে তাদের জন্য তো জিরো ট্যাক্স হয়ে গেল, কিন্তু যারা 12 লাখ টাকার উপরে ইনকাম করবে তাদের জন্য কিন্তু কোনো রকম ট্যাক্সে ছাড় নেই। ওই 0 থেকে 4 লাখ পর্যন্ত তারা ছাড় পাবে, তারপরে কিন্তু তাদের প্রত্যেক স্ল্যাবে যেরকম পার্সেন্ট আছে সেটা দিতে হবে। আর একটা হচ্ছে এরকম অনেক আছে যারা আমরা চাকরি করতে করতে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি বা লং টার্ম ক্যাপিটাল গেইন করি, তারা কিন্তু এই জিনিসটা গোলাবে না। দেখা যাচ্ছে যে টোটাল 12 লাখ অব্দি আমার ছাড় আছে, যেহেতু আমি চাকরি করি, তো 8 লাখ টাকা আমি আমার প্যাকেজ আছে সারা বছরে, তো এই 8 লাখ টাকার উপরে তো আমি ছাড় পেয়ে গেলাম। আর বাকি 4 লাখ টাকা দেখা গেল আমি লং টার্ম ক্যাপিটাল গেইন করলাম, মানে 8 + 4 টোটাল 12 লাখ। তাহলে কিন্তু তারা ভেবে নিও না ওই 12 লাখের উপরে তোমাদের 0% ট্যাক্স হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। বাকি যে 4 লাখ যেটা তুমি শেয়ার মার্কেট বা কোনো রকম ইনভেস্টমেন্ট করে লং টার্ম ক্যাপিটাল গেইন করছো, তার উপরে যেরকম আমাদের পুরনো স্ল্যাব রেট ছিল 12.5%, সেই 12.5% কিন্তু বাকি 4 লাখ টাকার উপরে লাগবে, এবং 8 লাখ টাকার উপরে শুধু কিন্তু ট্যাক্সের ছাড় হবে। মানে যেটা আমি স্যালারি ভাবে ইনকাম করছি, মানে চাকরির জন্য ইনকাম করছি, তাদের জন্য কিন্তু ওইটুকুনি থাকবে। বাকি 4 লাখ টাকা যে লং টার্ম ক্যাপিটাল গেইন হোক কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হোক, তাতে যেরকম ট্যাক্স লাগে সেরকম কিন্তু ট্যাক্স লাগবে। তো এটার সাথে কিন্তু তারা গোলাবে না, যে হয়তো ভাবছো আমি 8 লাখ টাকা প্যাকেজ পাই, বাকি 4 লাখ টাকা আমি লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করে 12 লাখ টাকা করে ফেলবো, তাহলে আমার ট্যাক্স জিরো হয়ে যাবে। তাহলে কিন্তু তারা ভুল ভাবছো, সেটা একদমই নয়। তাদের ওই 4 লাখের ওপরে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু তাদের দিতে হবে। আশা করছি ট্যাক্সের ব্যাপারটা সকলে ক্লিয়ার হয়েছে, আর যদি ক্লিয়ার না হয় তাহলে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। এরপর চলে যাবো বন্ধুরা বিশেষ বিশেষ কিছু সেক্টর নিয়ে, যেগুলো আজকে অনেক রকম আশা করা হয়েছিল যে বাজেটে এই হবে ওই হবে। যেমন রেলওয়ে সেক্টরে যত কোম্পানি ছিল সব কিন্তু মুখ থুবড়ে পড়েছে, কোনোটা 5%, কোনোটা 6%, যেমন আরবিএনএল হোক, জুপিটার ওয়াগন হোক, কি টিটাগড় রেল সিস্টেম হোক, সব যে রেলের যে সেক্টরে কোম্পানিগুলো আছে সব কোম্পানি কিন্তু আজকে অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এক্সপেকটেশন ছিল এক, হয়ে গেছে আর এক। কারণ মার্কেটের যারা বিশেষজ্ঞ আছে তারা এক্সপেক্ট করছিল রেলের জন্য হয়তো 3 লাখ কোটি টাকা একটা বাজেট বরাদ্দ হবে, কিন্তু সেটা তো হলোই না। উল্টে আগের বছর যে বাজেট অ্যানাউন্সমেন্ট ছিল, মানে 2,62,000 কোটি টাকা, সেটার থেকেও কমে গিয়ে 2,55,000 কোটি টাকা হয়ে গেছে। তো এক তো এক্সপেকটেশন মিললো না, 2 নম্বর যেটা লাস্ট ইয়ার ছিল তার থেকেও কমিয়ে দেওয়া হয়েছে। তো এই কারণে কিন্তু আজকে রেলের সেক্টরে যে কটা কোম্পানি ছিল সব কিন্তু এরকম ভাবে পিটাই হয়েছে। এরপর চলে আসবো ডিফেন্স। আমরা সকাল পর্যন্ত দেখলাম ডিফেন্সের স্টকগুলো অনেকটাই উপরে গেছিল, কিন্তু দেখা গেল যে ডিফেন্সের স্টকগুলো বাজেট অ্যানাউন্সমেন্টের পর কিন্তু মুখ থুবড়ে পড়লো, কোনোটা 4%, কোনোটা 2%, কোনো 3% কিন্তু মুখ থুবড়ে পড়লো। কেন হলো এরকম? কারণ ডিফেন্সের বাজেট লাস্ট ইয়ার মানে 2024-25 অর্থবর্ষে ছিল 6.2 লাখ করোড়, কিন্তু এই বছরে সেটা 6.81 করোড়, মানে কিছুটা বেড়েছে। এক্সপেকটেশন ছিল আরো বেশি। রেলে যেমন কি হয়েছে, এক্সপেকটেশন তো মেলেইনি, উল্টে যা লাস্ট ইয়ার ছিল তার থেকে কমে গেছে। আর এখানে মানে এক্সপেকটেশন তো মেলেইনি, লাস্ট ইয়ারে যা ছিল তার থেকে সামান্য বেড়েছে, কিন্তু এক্সপেকটেশন মেলেনি। এখানে হচ্ছে সেন্টিমেন্ট হার্ট হয়েছে। তো ডিফেন্স সেক্টরের যে স্টকগুলো ছিল সেগুলো মুখ থুবড়ে ওই জন্য পড়েছে। এরপর চলে যাবো বন্ধুরা রিনিউয়াল সেক্টরের দিকে। রিনিউয়াল সেক্টরের যে ব্যাপারটা আছে, সেখানে 17,298 কোটি টাকা ছিল লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, তো এবছর সেখানে 53% ইনক্রিজ করা হয়েছে, অনেকটাই বাড়ানো হয়েছে 26,549 কোটি টাকা, মানে 53% কিন্তু লাস্ট ইয়ারের থেকে কিন্তু মানে বাড়ানো হয়েছে যে রিনিউয়াল সেক্টর তার বাজেট। মানে সেখানে সোলার সেক্টর থাকবে, সেখানে জলবিদ্যুৎ থাকবে, সেখানে বায়ু শক্তি থাকবে, সব রকম মানে রিনিউয়াল যে ব্যাপারগুলো থাকছে সেই সেক্টরের জন্য কিন্তু বাজেট বাড়ানো হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো আগামী দিনে হয়তো এর ভালো একটা কিছু ব্যাপার আসবে, কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন হার্ট, আর কিছুই না। তো যার জন্য রিনিউয়াল সেক্টরে খুব একটা বেশি আমরা ডাউনফলও দেখিনি, আবার আপসও দেখিনি। একটা ওই ফ্ল্যাট একটা ব্যাপার ছিল টোটাল রিনিউয়াল সেক্টর যত স্টক ছিল। এরপর যেটা সব থেকে যেটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরের যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলো কিন্তু আজকে ভালো ইনক্রিজ করেছে, যেমন আনন্তরাজ, তারপরে হচ্ছে জেনসার টেকনোলজি। আইটি সেক্টর যে কোম্পানিগুলো ছিল, মানে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তো এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আজকে কিন্তু ভালো জাম্প দেখিয়েছে, 7%, 10% করে কিন্তু জাম্প করেছে। কেন? এর পিছনে একটা কারণ আছে বন্ধুরা, কারণ এর পিছনে গভর্নমেন্ট 500 কোটি টাকার একটা বাজেট অ্যানাউন্স করেছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আরো শিক্ষা মানে এডুকেশন আরো বাড়াতে হবে, বা এডুকেট করতে হবে লোককে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরটা কিভাবে কাজ করছে। তো যার ফলে কিন্তু এই সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো কিন্তু জাম্প করেছে, কোনোটা 7%, কোনোটা 10%। ছোট করে আমি নিউজ আর্টিকেলটা তোমাদের পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য এস্টাবলিশমেন্ট অফ এ সেন্টার
of excellence in artificial intelligence for education in the union budget. Here's what the AI industry thinks. তো বোঝা গেল মোটামুটি 500 কোটি টাকার মতো একটা ফান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বরাদ্দ করা হয়েছে। তো এর ফলে কিন্তু এই সেক্টরটা জাম্প করেছে। তো এটা একটা খুব ভালো দিক। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেয়ার হোল্ড করছো তারা অবশ্যই হোল্ড করো, কারণ এই সেক্টরটা কিন্তু লং টার্মে মানে 2030 পর্যন্ত যারা হোল্ড করতে পারবে তাদের কিন্তু একদম কি বলবো মালামাল লটারি টিকিট লেগে যাওয়ার মতো অবস্থা হবে। আর গভর্নমেন্ট কিন্তু এইদিকে প্রচন্ড পরিমাণে ফোকাসও দিচ্ছে অ্যাগ্রেসিভ ভাবে। আরেকটা যেটা আমরা দেখলাম বন্ধুরা সারাদিনে, অটো সেক্টর মানে যেগুলো হচ্ছে 4 হুইলার সেগমেন্টে যে সেক্টরটা আছে সেই সেক্টরগুলো কিন্তু 4 হুইলার হোক 2 হুইলার হোক সেই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আজকে ভালো, কোনটা 3%, কোনটা 4%, হুন্ডাই মোটরস 4%, তারপরে হচ্ছে মাহিন্দ্রা মাহিন্দ্রা 2%, হিরো মোটোকরপ 3%, এরকম করে কিন্তু সব জাম্প করেছে আজকে। কেন? বাট টাটা মোটরস কিন্তু আজকে 1% নেগেটিভে ক্লোজ হয়েছে, কারণ টাটা মোটরসের কোয়ার্টারলি রেজাল্ট খুব খারাপ হয়েছে, যার ফলে ওটা একটা এফেক্ট ছিল। যদি রেজাল্টটা ভালো হতো তাহলে হয়তো অন্যান্য কোম্পানিগুলো যেরকম জাম্প করেছে 2% 3% করে, তো টাটা মোটরস আই থিঙ্ক একটা ভালো জাম্প দেখাতে পারতো। তো কেন আজকে অটো সেক্টরের কোম্পানিগুলো এরকম করে জাম্প করলো? বন্ধুরা গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করতে যেসব মিনারেলসগুলো দরকার হয় মানে ক্রিটিক্যাল মিনারেলস, সেই মিনারেলসগুলো ম্যাক্সিমাম আমাদের বাইরে থেকে আনতে হয় ইম্পোর্ট করে। তো তার জন্য একটা ইম্পোর্ট ডিউটি লাগে। তো সেই ইম্পোর্ট ডিউটিটা পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে, একদম জিরো ইম্পোর্ট ডিউটি করে দেওয়া হয়েছে। তো যেসব কোম্পানিগুলো এই মিনারেলসগুলো আনে, মাল্ট পাউডার, লিথিয়াম আয়ন ব্যাটারি, ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ, তারপর হচ্ছে লিড মানে সীসা, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে মানে আরও আদার্স যে 12খানা যে মানে মিনারেল আছে যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল, যেগুলো ব্যাটারি তৈরি করতে সাহায্য করে, তাদের ওপর থেকে কিন্তু গভর্নমেন্ট 100% কাস্টম ডিউটি এক্সেম্ট করে দিয়েছে, মানে তুলে দিয়েছে। তাহলে কি হবে, এই যে অটো সেক্টর যারা মানে ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে, তাদের ব্যাটারিটা তাহলে তৈরি করতে কস্টিং কম পড়বে, ব্যাটারি কিনতে কম মানে খরচা কম হবে বা তৈরি করতে খরচা কম হবে, যার ফলে তখন ইলেকট্রিক ভেহিকেলের দামটাও কিছুটা কস্টিং কমে যাবে এবং লোকে আরো বেশি বেশি করে ইলেকট্রিক ভেহিকেল কিনবে। তো যার ফলে এই অ্যানাউন্সমেন্টের ফলে কিন্তু এরকম একটা জাম্প আমরা অটো সেক্টরে আজকে দেখতে পেয়েছি। ট্যাক্সের ব্যাপারটা আমরা বুঝে নিলাম, কোনো কনফিউশন থাকার কথা নয়। তো এই সেক্টরগুলো আগামী দিনে কিভাবে কি কাজ করছে সেটাও আমরা বুঝতে পারলাম, বা কেন আজকে রেলওয়ে সেক্টর এরকম নিচের দিকে চলে গেল, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা ইলেকট্রিক ভেহিকেল সেক্টর হোক মানে অটো ইন্ডাস্ট্রি কেন উপর দিকে গেল সেটাও আমরা বুঝতে পারলাম। তবে একটা কথা আমি বলি, লং টার্ম ইনভেস্টরদের জন্য এসব মানে ভেবে আমাদের লাভ নেই, কারণ বাজেট প্রত্যেক বছর আসে, কখনো খারাপ কখনো ভালো। তো আমার মনে হয় দেখো, এসব যখনই কোনো একটা অকেশন হবে বা একটা ইভেন্ট হয়, তো সেই ইভেন্টে কখনো এসব নিয়ে অত উত্তেজিত হওয়ার কিছু নেই। বাজেট আমাদের জন্য কোনো সেরকম লাভের কিছু নেই। আর যারা স্যালারি এমপ্লয়ি তারা আনন্দ করো, তাদের জন্য খুবই ভালো সুখবর। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।